আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের সমাজসেবা নিয়োগ প্রস্তুতি ২০২৬ এর এক্সক্লুসিভ আরো একটি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ৪ নাম্বার মডেল টেস্ট ক্লাসে। প্রিয় শিক্ষার্থী, গণিত এবং ইংরেজি প্রশ্নের ব্যাখ্যার পাশাপাশি সহ পুরো একটা এক্সক্লুসিভ ক্লাস হতে চলেছে। তাহলে চলুন শুরু করছি আমাদের আজকের এক্সক্লুসিভ মডেল টেস্ট নাম্বার ৪। শব্দের ক্ষুদ্রতম অংশ কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বেশ কয়েকটি পরীক্ষায় কিন্তু এগুলো এসে থাকে। শব্দের ক্ষুদ্রতম যদি আমরা বলি, তাহলে সেটি হতে হবে ধ্বনিকে। পুষ্প শব্দের বহুবচন কোনটি? পুষ্প শব্দের অর্থ বোঝানো হয় ফুল, তাহলে পুষ্প এর সমার্থক শব্দ যদি আমরা বলি, সরি, বহুবচন বলি, তাহলে সেক্ষেত্রে হবে পুষ্পকুঞ্জ। এরপরে রয়েছে চারি থেকে চাইর। এখানে দেখতে হবে যে চারি থেকে চাইর এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তন। কারণ এখানে দেখবেন চার ইটা কিন্তু আগেই উচ্চারিত হয়েছে, তার মানে এটি হবে অপিনিহিতি। বাক্যের অন্তর্গত পদগুলোর অর্থগত ও ভাবগত মিল বন্ধনের নামই হলো যোগ্যতা। যেমন আমি ভাত, আমি ভাত কি এখানে, কিন্তু এখানে ভাবগত মিল থাকতে হবে। যেমন মানুষ ওড়ে, গরু ওড়ে, এগুলো কিন্তু যোগ্যতার মধ্যে পড়ে না। ওকে, একাধিক বর্ণ যুক্ত হয়ে কি তৈরি করে? একাধিক বর্ণ ড্যাশ যুক্ত হয়ে যুক্ত বর্ণ। অবশ্যই যুক্ত বর্ণ যখন যুক্ত হবে একাধিক, যেমন বয়ের সাথে আমরা যদি ক দিই তাহলে এটা একটা যুক্ত বর্ণ হয়ে গেল। কয়ের সাথে যদি ত দিই এটিও একটা যুক্ত বর্ণ হয়ে গেল। যদিও এই ধরনের যুক্ত বর্ণ আছে কিনা, জাস্ট ফর কিডিং। ওকে, এরপরে রয়েছে কোনটি উপসর্গ যুক্ত শব্দ নয়। তাহলে এখানে উপসর্গ যুক্ত নয়, যেমন গমনের আগে আ রয়েছে, নির্দেশ, উপসর্গ, শিক্ষক। শিক্ষক এটি কিন্তু উপসর্গ যুক্ত নয়। কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ সন্ধি? সন্ধির কোনো নিয়ম কানুন মানে না, সেটি হলো নিপাতনে সিদ্ধ সন্ধি, অর্থাৎ পর যোগ পর পরস্পর। উচ্চারণের একক কি? উচ্চারণের একক মূলত এক প্রয়াসে যে সকল জিনিস উচ্চারণ করা যায়, অর্থাৎ অক্ষর। কুলি শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? কুলি শব্দের স্ত্রীবাচক শব্দ হবে কামিন। কোনটি উভয় লিঙ্গ? উভয় লিঙ্গ বলতে এখানে ছেলে নাকি মেয়ে কোনোটাই বোঝা যাবে না, সেটাই হচ্ছে সন্তান। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু গানটির রচয়িতাকে? এই গানটি রচনা করেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। চাঁদের হাট কথাটির অর্থ কি? চাঁদের হাট কথাটির অর্থ, এটা আমরা প্রায় সকলেই জানি প্রিয় শিক্ষার্থী। এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য একটি এইচডব্লিউ থাকবে। আপনাদের মূল্যবান কমেন্টটুকু অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানানোর জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। রেলগাড়ি কোন সমাস? রেলের গাড়ি, তার মানে বা রেল ইঞ্জিন দ্বারা পরিচালিত, এই ধরনের একটা ব্যাস বাক্য হয়ে থাকে। তার মানে এটি মধ্যপদলোপী হওয়ার সম্ভাবনা, হ্যাঁ, মধ্যপদলোপী কর্মধারয় সমাস হবে। অভিধানে কোন শব্দটি আগে বসবে? এটা অবশ্যই আপনাদের অভিধান সম্পর্কে যদি আপনি দক্ষ না হন তাহলে পারবেন না। এখানে মূলত ক্ষমা, এটি যতগুলো আছে তার মধ্যে অন্তত আগে বসবে। বিদিত শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? বিদিত, বিদিত শব্দ হবে প্রথমে বিদ যুক্ত ত, আর আগে অবশ্যই ধাতু চিহ্ন থাকবে। তাহলে বিদ যুক্ত ত, যেটা আমাদের রয়েছে খ নাম্বার অপশনে, যদিও এখানে একটা হর্ষ চিহ্ন থাকবে। মা আমার ছুটি হয়েছে, আমি বাড়ি যাচ্ছি, সেই ঐতিহাসিক একটি বক্তব্য বা উক্তি। এই উদ্ধৃতি ছুটি গল্পের। তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন? এটি কোন উপন্যাস? এটি সেই কপালকুণ্ডলা উপন্যাসের একটি জনপ্রিয় উক্তি। তাহলে সঠিক উত্তরটি কোনটি হবে? কপালকুণ্ডলা। ওকে, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস হলো রাইফেল রুটি আওরাত। তবে আপনাদেরকে কিন্তু সবগুলোই পড়ে রাখতে হবে। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি? প্রথম প্রকাশিত গ্রন্থ যদি বলা থাকে তাহলে হবে ব্যথার দান, আর কবিতা বলা থাকলে হবে মুক্তি। বঙ্গভাষা সনেটে প্রথম কি নামে লেখা হয়? বঙ্গভাষা সনেটটি সর্বপ্রথম কবি মাতৃভাষা নামে লেখা হয়েছিল। আশা করছি বাংলা অংশটুকু আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। পরবর্তী অংশ রয়েছে ইংলিশ। ইংলিশের প্রথমে রয়েছে কুইকলি ইজ অ্যান এক্সাম্পল অফ। কুইকলি এক্সাম্পল কিসের? কুইকলি, তার মানে হি রানস ফাস্ট কুইকলি, সে খুব দ্রুত হাঁটছে। তার মানে কেউ একজন যদি দ্রুত হাঁটে, তার মানে এখানে ভার্বের অবস্থা বোঝাচ্ছে, তার মানে এটি হবে অ্যাডভার্ব।
দেয়ার ইজ এ ড্যাশ মিল্ক ইন দ্য গ্লাস, গ্লাসে অল্প একটু দুধ আছে, তার মানে দেয়ার ইজ এ লিটল মিল্ক ইন দ্য গ্লাস। হি ইজ অন দ্য অনেস্ট, হি ইজ অন অফ দ্য অনেস্ট ড্যাশ ইন আওয়ার সোসাইটি, তার মানে কি এখানে অন তো হওয়ার কথা নয়, ওয়ান হওয়ার কথা। হি ইজ ওয়ান অফ দ্য অনেস্ট ম্যান, এখানে ম্যানটা কিন্তু MAN এর পরিবর্তে MEN হবে, তাহলে হি ইজ ওয়ান অফ দ্য অনেস্ট ম্যান ইন আওয়ার সোসাইটি। ড্যাশ ডু ইউ স্পেল ইউর সারনেম, তাহলে এখানে কি হবে, হাউ ডু ইউ স্পেল ইউর সারনেম, তুমি তোমার ডাকনাম কিভাবে উচ্চারণ করো বা বানান করো, যেটা আমরা বলি, তাহলে এখানে হাউ হবে সঠিক উত্তর। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ওয়ার্ড সিং, সিং এর পাস্ট পার্টিসিপল হবে সাং, SUNK। হি কেম টু বাংলাদেশ ড্যাশ এপ্রিল 2026, তাহলে এখানে যেহেতু তারিখ আছে, তাহলে হি কেম টু বাংলাদেশে, বাংলাদেশে এসেছে, তার মানে পাস্ট টেন্স, তার মানে ইন এপ্রিল 2026, তাহলে ইন হবে এক্ষেত্রে সঠিক উত্তর। আই শ্যাল ওয়াইট ফর ইউ ড্যাশ ইউ ডু নট রিটার্ন, আমি তুমি না আসা পর্যন্ত অপেক্ষা করব, তার মানে এখানে টিল ইউ ডু নট রিটার্ন, তাহলে টিলটা হবে এক্ষেত্রে সঠিক উত্তর। আলম অলওয়েজ ড্যাশ দ্য ট্রুথ, এটা তো আমরা বুঝতেই পারছি যে অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। ইফ ইউ রিড, ইফ আচ্ছা, ইফ ইউ রিড ইউ উইল রান, তুমি যদি পড়ো তাহলেই তুমি শিখতে পারবে। দ্য সেন্টেন্স ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স, যেহেতু এখানে দুইটি স্বাধীন রয়েছে, স্বাধীন সেন্টেন্স রয়েছে, এটা আমরা কমপ্লেক্স সেন্টেন্স ইজিলি আইডেন্টিফাই করতে পারছি। বুটলেগ মিনস, বুটলেগ বলতে বলেন স্মাগল, স্মাগলটা হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম ফর লোনলি, একাকিত্ব, তাহলে লোনলি একাকিত্বের পরিবর্তে তাহলে বিপরীত শব্দ করতে গেলে জনাকীর্ণ অবস্থান হবে, তার মানে ক্রাউডেড হবে এক্ষেত্রে সঠিক উত্তর। দ্য পেশেন্ট উইল কাম ড্যাশ সুন, তাহলে যখন একটা পেশেন্টের ক্ষেত্রে বলা হয় তখন তিনি আরোগ্য লাভ করছেন, তার মানে কাম রাউন্ড সুন, দ্রুত আরোগ্য লাভ করছেন। দে ট্রাভেলড টু সাভার অন ফুট, পায়ে হেঁটে বোঝালে অন ফুট। A group of birds is called, a group of birds is called colony. A rolling stone gathers no moss, এটা তো আমরা জেনেই থাকি যে চলন্ত পাথরে কখনো শ্যাওলা জন্মায় না। গণিত অংশের শুরুতে একটুখানি কথা আছে প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আপনাদেরই কেউ একজন অত্যন্ত সুচারুরূপে নিজের পরিচয় দিয়ে তার মতামত ব্যক্ত করেছেন। এ প্রসঙ্গে একটি কথা না বললেই নয়। আচ্ছা, নাই বা বলি। যে বা যিনি বাজে কথা বলেছেন, তিনি নিজের পরিচয়টুকুই দিয়েছেন। এর বাহিরে আর কিছু বলতে চাচ্ছি না। ওকে, এখানে আমাদের কি রয়েছে? পিতামাতা পুত্রের গড় বয়স ৩৭ বছর। তাহলে ৩৭ বছর যদি হয়, তাহলে মোট বয়স বের করতে আমাদের ৩ ৭ ২১, ৩ ৩ ৯, ২ ১১, তাহলে এটা মোট বয়স পেলাম। পিতা ও পুত্রের গড় বয়স ৩৫ বছর, তার মানে এই দুইজনের মোট বয়স কত? ৩৫ দুগুণে ৭০, তাহলে এখানে ১, এখানে ৪, তার মানে মাতার বয়স কত বের হলো? ৪১ বছর বের হলো। এর চেয়ে সহজ নিয়ম আর কি শিখাবো বলুন তো? অথচ উনি বলে যে আমরা নাকি একটা বাজে কথা ব্যবহার করে তার মতো বোঝাই। এটা কোনো কথা? 1 - 1 + 1 - 1 + 1 - এভাবে 2n + 1 পদের সমষ্টি কত হবে? এটা চোখ খোলা রেখে এক অ্যান্সার করবে। কারণ এখানে এক ছাড়া আর অ্যান্সার হওয়ার সম্ভাবনা নেই। ১ বিলিয়ন সমান কত মিলিয়ন বা কত কোটি? প্রিয় শিক্ষার্থী, বর্তমানে এই ধরনের প্রশ্ন প্রত্যেকটা পরীক্ষায় একটা করে আসছে। সেটা বিলিয়ন, মিলিয়ন হতে পারে, কোটি হতে পারে, লক্ষ হতে পারে। বেশিরভাগই মিলিয়ন দিয়েই আসছে। তাহলে ১ বিলিয়ন যখন বলবো, তখন মিলিয়নে যখনই প্রকাশ করতে হবে তখন ১ থেকে ১,০০০ হয়ে যাবে। অর্থাৎ ১,০০০ মিলিয়ন থেকে ১ বিলিয়ন। তাহলে এখানে সঠিক উত্তর করব ১,০০০ মিলিয়ন। নাদিমের সাপ্তাহিক আয় যদি ৪২০০ টাকা বা ৪,২০০ টাকা হয়, মে মাসে তার কত টাকা আয় হয়েছিল? তাহলে ইজিলি আমরা এই অঙ্কটা কিভাবে করব? যেহেতু সাপ্তাহিক অর্থাৎ ৭ দিনের আয় ৪২০০ টাকা হবে, তাহলে ৭ দিনের আয় যদি ৪২০০ টাকা হয়, সেক্ষেত্রে মে মাস কত দিনে হচ্ছে? ৩১ দিনে হচ্ছে। সেই অনুসারে তার মোট আয় হবে ১৮,৬০০ টাকা। একটি দ্রব্য ৪৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। তার মানে মোট মূল্য কত ছিল? এখানে ২০ টাকা ক্ষতি হলো, তাহলে এখানে আমাদের মোট মূল্য দাঁড়ালো কত? ৫০০ টাকা। এবারে বলেন তো ক্ষতির শতকরা হার কত?
তাহলে 500 টাকা 500 টাকার জিনিস আমরা বিক্রি করছি 480 টাকায়। তার মানে কয় টাকা ক্ষতি হইছে? 20 টাকা। তাহলে ক্ষতিটা কার উপর নির্ণয় হবে? 500-র উপরে। তাহলে 500 টাকায় যদি 20 টাকা ক্ষতি হয় তাহলে শতকরা পার্সেন্টেজ আমাদের বের হবে কত? 4-5 = 20, তার মানে 4%। এরপর রয়েছে এ, বি, সি ক্রমিক সমানুপাতি যদি হয় নিচের কোনটি সঠিক? এটি যারা ক্লাস 9 এ উঠেছেন তারা সবাই তো ক্লাস 9 থেকে পড়েই এসেছেন। a স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার ইকুয়াল টু এ সি। বার্ষিক মুনাফার পরিমাণ বা 5% মুনাফায় কত টাকার মাসিক মুনাফা 100 টাকা হবে? আচ্ছা, কত টাকা? তাহলে এখন আমাদের হিসাব করতে হবে যে 5% এর হিসাব করা আছে। তাহলে 5% এর হিসাব করলে আমাদের মাসিক মুনাফা 100 টাকা হবে কোনটার ক্ষেত্রে? তাহলে এখানে খুব ইজিলি যদি আমরা সমাধান করতে চাই তাহলে 5 টাকা মুনাফা যদি হয় তাহলে আসল তখন কত টাকা হবে? 100 টাকা হবে। আর এখন যদি আমাদের এখানে মাসিক মুনাফা 100 টাকা হয় তাহলে 1 বছরে বার্ষিকের হিসাব করতে গেলে কত হবে? 12 মাসে 1200 টাকা। এবার আমরা করব কি? এই যে মূল 100 টাকা আমরা যেটা ধরলাম তার সাথে এই 1200 গুণ করব। আর আমরা কত পার্সেন্ট হিসাব করছি? 5 টাকা, এই 5 দ্বারা ভাগ করব। তাহলে 5 দ্বারা যদি 100 কে ভাগ করি আমাদের কত হবে? 20। তাহলে 1200 গুণন 20 24,000 টাকা। তাহলে এই 24,000 টাকাটাই হবে আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। -4 অর্থাৎ -4 এবং +3 এর গুণফলকে -2 দ্বারা ভাগ দিলে কত হবে? তাহলে এখানে 3 4 এ 12 -12 হবে যেহেতু একটা বিয়োগ আছে। আবার এখানে 2 দ্বারা যদি ভাগ দিই তাহলে এখানে -2 দ্বারা ভাগ দিলে হবে শুধু 6। এখানে কিন্তু উপরে নিচে মাইনাস থাকার কারণে শুধু 6 এর উত্তর হবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এবারে দশমিকের গুণ রয়েছে ৫ ৭ 35। এখানে কিন্তু ৪ দুগুণে ৮। এই দুটা কিন্তু দশমিক ছাড়া। আর এই দুটা দশমিক যুক্ত। তাহলে এখানে হবে ৫ ৭ 35 আর এখানে হবে ৪ দুগুণ ৮। তাহলে এটা হিসাবটা কিভাবে হবে? এই ধরনের দশমিকের গুণ করার সময় একেবারে সহজ পদ্ধতি যেটা অবলম্বন করবেন তা হলো যে সবগুলো সংখ্যা আগে গুণ করে নেবেন। সংখ্যা কত আছে এখানে? দশমিক ছাড়া যায় যে সকল সংখ্যা আছে। এখানে ৫ ৭ ৪ ২ ৪ দুগুণে ৮ ৫ ৮ ৪০ ৪০ কে আমরা যদি ৭ দ্বারা ৪ ৭ ২৮ ২৮০। এবার এখন দেখুন তো দশমিকের পরে মোট কয়টা ঘর আছে? ২ টা। তাহলে ২ ঘর আগে দশমিক বসাবেন ২.৮০। এটাই হবে সঠিক উত্তর। এরপরে রয়েছে ০.০০০১ এর বর্গমূল কত? এই ধরনের বর্গমূলের ক্ষেত্রে ডবল জিরো যদি থাকে সেক্ষেত্রে এটি বাদ হয়ে যাবে। তাহলে এখানে ২ টা শূন্য বাদ দিলে থাকবে শুধু ০.০১। তাহলে এই ০.০১ টাই হবে আমাদের বর্গমূল। x⁴ - 2x + 1 কে x - 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এটা আপনাকে অবশ্যই ভাগ করতে হবে। ভাগ করলেই তারপরে অ্যান্সারটা মেলানো সম্ভব। সো যেহেতু এটা এমসিকিউ পরীক্ষার জন্য সেহেতু একটুখানি সময় লাগবে। যার কারণে আমরা শুধু অ্যান্সারটা বলে দিচ্ছি। তারপরেও যদি আপনাদের একান্ত সমস্যা মনে হয় যে এটা বুঝতে পারিনি বা আমরা সমাধান করতে পারিনি, আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আমরা আপনাকে রিপ্লে মাধ্যমে একটা ছবি পাঠাই বা অথবা আগামী ক্লাসের শুরুতেই এটার সমাধান দিয়ে দিব। ঠিক আছে? তাহলে এখানে আমরা অ্যান্সারটা শুধু বলে দিচ্ছি। এক্ষেত্রে হবে 76। রোমান সংখ্যার XIX বলতে মূলত কোন মানে যে অর্থটাকে বোঝানো হয়ে থাকে? তাহলে x টা কি? ১০ কে বোঝানো হয়। আর IX টা কি বোঝানো হয়? ৯ বোঝানো হয়। তার মানে ১৯ হবে সঠিক উত্তর। কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম? আমাদের প্রদত্ত অপশনগুলোর মধ্যে হর সবচেয়ে বেশি কোনটার আছে? গ নাম্বারে ২১। তার মানে ২১ এর ৫ টাই হবে বা ঘ নাম্বার না? হ্যাঁ। ২১ এর ৫ টা হবে আমাদের সঠিক উত্তর এক্ষেত্রে। তার মানে ২১ এর ৫ টা এক্ষেত্রে আমরা সঠিক উত্তর বলে বিবেচিত করছি। কারণ এখানে ২১ ভাগের ৫ ভাগ, এখানে ৫ ভাগের ৪ ভাগ, এখানে ৬ ভাগের ৫ ভাগ, এখানে ৪ ভাগের ৩। তার মানে এটাই হচ্ছে সঠিক উত্তর। ২ অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ১৫। তার মানে এটা একটা শর্ত। তার মানে ৮ ৭ ১৫, ৯ ৭ ১৫, ৯ ৭ ১৬। তার মানে এই অপশনটা বাদ। ৯ ৬ ১৫ এটা হবে। ৮ আর ০ তার মানে এই ২ অপশনটাই আমাদের হচ্ছে। এবারে এখন বলছে তাদের গুণফল কত? ৫৬ হবে। তাহলে ৬ নং ৫৪ হচ্ছে, ২৭ টে ৫৬ হচ্ছে। তার মানে আমাদের শর্ত অনুযায়ী কিন্তু ৭ ৮ টাই হচ্ছে সঠিক উত্তর। নিজের কোনটি মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যাকে সাধারণত ভাগ করা যায় না ১ ছাড়া। তাহলে ১৪৭ এটি মৌলিক সংখ্যা হবে না। ২১৩ হওয়ার সম্ভাবনা নেই। ১৭৯ টা কিন্তু এক্ষেত্রে মৌলিক সংখ্যা। আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। আমাদের এবারে জিকে অংশের শুরুতে রয়েছে ক্রিসেন্ট লেক কোথায়? ক্রিসেন্ট লেক ঢাকায় অবস্থিত।
বাংলাদেশের প্রধান বিচারপতিকে কে শপথ বাক্য পাঠ করাবেন? প্রধান বিচারপতিকে যদি শপথ বাক্য পাঠ করানোর কথা আসে তাহলে সেটি হবে রাষ্ট্রপতি। গজলডোবা বাঁধ বাংলাদেশের কোন নদীর উজানে অবস্থিত? তিস্তা নদীর উজানে গজলডোবা বাঁধ অবস্থিত। তিস্তা নদীর তীরবর্তী জেলা কোনটি? তিস্তা নদীর তীরবর্তী জেলা রয়েছে লালমনিরহাট এবং নীলফামারী। এর পাশাপাশি রংপুরও কিন্তু রয়েছে। তার মানে আমরা যদি বলি যে সব কয়টি, তাহলে সেটি অ্যান্সার করা সম্ভব। ইংরেজরা কাশিম বাজার কুঠি স্থাপন করেন কত সালে? ইংরেজরা কাশিম বাজার কুঠি স্থাপন করেছিল 1658 সালে। বাংলাদেশ ব্যাংকের শাখা মোট কয়টি? বাংলাদেশের ব্যাংকের শাখা মোট 10টি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যূনতম বয়স কত? এটি আমরা কম বেশি সবাই জানি যে রাষ্ট্রপতি পদে সর্বনিম্ন 35 আর প্রধানমন্ত্রী সর্বনিম্ন 25। বাপেক্স এর পূর্ণরূপ কি? বাপেক্স এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন। তার মানে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশনটাই হবে সঠিক উত্তর, নাম্বার সি। মুক্তিযুদ্ধের সূচনায় মেজর জিয়াউর রহমান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কত নম্বর ব্যাটালিয়নের অন্তর্ভুক্ত ছিলেন? এটি 8 নাম্বার। এটি আপনাকে এখন মুখস্থ করতেই হবে, কারণ যেহেতু সরকারের পরিবর্তন ঘটেছে, শেখ মুজিব সংক্রান্ত প্রশ্নের পরিবর্তে এখন জিয়াউর রহমান সংক্রান্ত প্রশ্ন পড়তে হবে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ অর্থাৎ টিসিবি কোন মন্ত্রণালয়ের অধীন? টিসিবি এটি কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন। এটা অনেকেই ভুল করে থাকে, এটি ভুল করা যাবে না প্রিয় ভাই বোন। বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? কমসে কম সবাই জানি পোস্টাল একাডেমি অবস্থিত রাজশাহীতে। মাদাগাস্কারের মাদাগাস্কারের রাজধানীর নাম কি? মাদাগাস্কারের রাজধানীর নাম হচ্ছে আন্তানারিভো। উচ্চারণটা দিলে আন্তানারিভো। ন্যাটো কোন ধরনের যোগ? ন্যাটো এটা একটি সামরিক যোগ। এখান থেকে প্রশ্ন আসবেই। ইস্তফা শব্দের অর্থ কি? ইস্তফা শব্দের অর্থ মূলত পদত্যাগ করা। তবে ইস্তফার পরিবর্তে যদি ইস্তিফাদা বলা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এখানে আসতে পারে অভ্যুত্থান। আমি কেন কথাটা বললাম? যেহেতু অভ্যুত্থান কথাটা রয়েছে। তাহলে ইস্তফা শব্দের অর্থ কি? কোনো একটা কাজ থেকে ত্যাগ করা বা পরিত্যাগ করা, পদত্যাগ করা। যদি ইস্তিফাদা কথা বলা আছে তাহলে হবে অভ্যুত্থান। বাংলাদেশে কৃষি কার্ডের মাধ্যমে কত কৃষক পরিবারকে সরকারি সুবিধার আওতায় নিয়ে আসা হচ্ছে? প্রায় 2 কোটি। আইএসবিএন কোন বিষয়ের সাথে জড়িত? আইএসবিএন মূলত বই এবং প্রকাশনা সংক্রান্ত বিষয়ের সাথে জড়িত। ফেনী জেলার পূর্ব নাম কি ছিল? ফেনী জেলার পূর্ব নাম ছিল শমশেরনগর। জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা কয়টি? জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা কিন্তু 6টি। কোন দেশ পূর্বে জাতিসংঘের কোনো সদস্য ছিল না? আচ্ছা, পূর্বে ছিল, বর্তমানে নেই, সেটা তাইওয়ান। এটা আমরা কম বেশি সবাই জেনে থাকি। পিপিপি এর পূর্ণরূপ কি? পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। শিক্ষার্থী, আপনারা যেখান থেকে এতক্ষণ আমাদের গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ ক্লাসে যুক্ত ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাসটি। আল্লাহ হাফেজ।